আদর পাখি চুপ করো, দেখি চোখ মুছো। ওকে ভালোবাসা তো ভুল নয়। আরে দেখি, চুপ, কান্নাকাটি করে না। ভাইয়া আমাকে কতটা নিচু মনে করছে। আবির তোমাকে একদম নিচু মনে করছে না। দেখি চলো আমার সাথে। কিন্তু একদম কোনো কথা না, কোনো কথা যাতে মুখ থেকে বের না হয়। আদ্রিতা নীরকে জড়িয়ে রেখে হাঁটা ধরে। নীর ওকে নিজের রুমে নিয়ে যেয়ে পানি খাওয়াই দেয়। লিনা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া দূরে থাকা গাছপালার দিকে। আজ নিজেকে শূন্য মনে হচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। উল্টা এই শূন্য অনুভূতির হওয়ার কথা আদ্রিতার। তাহলে নিজেকে কেন মনে হচ্ছে এত একলা? কেন হচ্ছে এমন আমার সাথে এমন? হাবিরকে তো আমি ভালোবাসি না, তাহলে তার চোখে থাকা পানি আমাকে কেন শূন্যতা দিচ্ছে? ওই এর আগে তো ওর চুপ থাকাও আমাকে ভাবায়নি, তাহলে আজ তার কথাগুলো আমাকে কেন এত একলা করে দিল? হাতরিতার প্রতি ঘৃণা কি আমাকে এতটাই নিচে নামাইয়া দিছে? কেন এত ঘৃণা তার প্রতি? পুরুষালী কণ্ঠ পেতেই পেছনে ফিরে তাকায় লিনা। লিনা পেছনের দিকে ফিরে দেখে নীর দাঁড়িয়ে আছে। নীর লিনার দিকে পা বাড়ায়। নিজের প্রেমিকার ওকালতি করতে এসেছেন? না, নিজের প্রেয়সীর প্রতি এত ঘৃণার কারণ জানতে এসেছি। কি করবেন শুনি? কথাগুলো শুনতে ইচ্ছা করছে, সব তো জানে, কিন্তু এতটা ঘৃণা যে ছোটবেলা থেকে, তা তো জানতাম না। আমি ভেবেছিলাম আবিরকে ভালোবাসার জন্য এই ঘৃণা, কিন্তু তুমি তো তাকেও ভালোবাসো না তাহলে? আদ্রি আর আমি 7 কিংবা 8 মাসের ছোট বড়। আদ্রি আমার বড়। ছোটবেলায় যখন নানু বাড়িতে আসতাম সবাই খুব ভালোবাসতো, আদর করতো, কিন্তু যখন ব্যাপারটা আদ্রি আর আমার মাঝে আসতো সবার ফার্স্ট চয়েস হতো সে। তার কথা, তার আচরণ, সব কিছুতে সবাই মুগ্ধ হতো। আমি থাকতাম সর্বদা সাইড লিস্টে। আজ কি রান্না হবে, আদ্রিজা খাবে, কি কালারের পোশাক বানানো হবে আদ্রির পছন্দের। কিন্তু আমার দাদি বাসায় আমাকে কেউ ভালোবাসতো না। আদ্রি যেমন তার দাদির বাসায় মাথায় চড়ে থাকতো, আমি কখনো থাকতাম না। এর মধ্যে আম্মুকে বাসা থেকে বের করে দেয়, কারণ তার কোনো ছেলে হচ্ছিল না, আর মেয়ে দিয়ে তারা কি করবে। ব্যাস, নানির বাসায় থাকা শুরু করলাম। আমার আর আম্মুর অবস্থার জন্য আদ্রির বাবা মা, মানে মেঝো মামা মামি, আমাকে খুব আদর করত, আমার কথা শুনতো, আমার আবদার পূরণ করত, কিন্তু বাকিরা আদ্রি আদ্রি। ধীরে ধীরে ঘৃণা হতে লাগলো, তার সব কিছু কেড়ে নিতে শুরু করলাম। অ্যান্ড সি, আজ আমি একা আর সে পরিপূর্ণ। সে পরিপূর্ণ কেন জানো লিনা? প্রশ্নবোধক চোখে তাকায় নীরের দিকে লিনা। নীর হাসে। কারণ সে তোমার মতো কাউকে ধ্বংস করার খেলায় নামেনি, বরং সে ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেয়। তুমি যদি এই মুহূর্তে তার কাছে যে ক্ষমা চাও, দেখবা সে বিনা দেরিতে তোমাকে জড়িয়ে ধরবে। তোমার জীবন তোমার হাতে নিলা, তোমার জীবন তোমার হাতে লিনা। সে জীবনকে তুমি কোনো দিকে নিয়ে যাবা, সেটা তোমার হাতে। হিংসা শুধু ধ্বংস বয়ে আনে। নীর কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। সে লিনার মনের অবস্থা বুঝেছে, আর যে আবিরের কথাগুলো তাকে মন থেকে নাড়িয়ে তুলেছে তা সে বুঝতে পেরেছে। অপরাধবোধ সবচেয়ে বড় শাস্তি। নীর নিজের রুমে এসে আদ্রিতার ঘুমন্ত মুখ দেখে আলতো হাসে। আদ্রি আঁকাবাঁকা হয়ে শুয়ে আছে, যা দেখে নীরের হাসি পায়। মেয়েটাকে তার বাচ্চা ব্যতীত আর কিছুই মনে হয় না, কিন্তু এই মুহূর্তে তার আরও একটা কাজ বাকি। দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরে আদ্রিয়ানের রুমের দিকে। আদ্রিয়ানের রুমের সামনে এসে নক করে দরজায়। আসতে পারি? আদ্রিয়ান ল্যাপটপে কিছু কাজ করছিল। নীরের কণ্ঠে দরজার দিকে তাকায়। আরে তুই আয়, তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? যেদিন থেকে তুই আমার থেকে কথা লুকাতে শুরু করলি। মানে? কেন বুঝিসনি? তোর আর নমির কথা বলছি আমি। ও, তুই তো জানিস সেখানে আলাদা করে আবার কি বলার দরকার আছে? আমার জানার বাইরেও কথা আছে, আর তা হলো তুই নমিকে ভালোবাসিস। তাহলে ডিভোর্স কেন? তোর মনে হয় আমি তাকে ডিভোর্স দিব? মানে?
ওর আর আমার শুধু কবুল বলা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়নি। সেখানে ডিভোর্সের প্রশ্নই আসে না। যেখানে কোনো কাগজপত্রই নেই সেখানে ডিভোর্সের প্রশ্ন আসে কোথা থেকে? তাহলে তুই নাকি নবমীকে ডিভোর্স পেপার দিয়েছিস? আরে দূর, ওকে আমি খালি বলেছি ওইটা ডিভোর্স পেপার, আর ওই গাধি না দেখেই মেনে নিয়েছি। এতক্ষণে মনে হয় খুলেও দেখেনি পেপারসটা কিসের। তোর বউ তোর মতোই। আদ্রিয়ান বাঁকা হেসে তাকায়। নীর তা দেখে আলতো হাসে, পুনরায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু কাজটা কি ঠিক? সে আমাকে না বলে গেল, আমাকে না বিশ্বাস করে রেস্টুরেন্টে এত সব ঝামেলা বাঁধালো, সেখানে এইটুকু তো কিছুই না। কাল দেখলাম নবমীকে তার এক বন্ধুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। খুব খুব ভালো ফ্রেন্ড মনে হলো তারা। নীরের মুখে কথাটা শুনে খেপে গেল আদ্রিয়ান। সাথে সাথে উঠে দাঁড়িয়ে নাওমের রুমের উদ্দেশ্যে রওনা দিল। কি রে, কই যাস? নমনীর রুমে। কিন্তু কেন? তুই কেন জিজ্ঞেস করছিস কেন? ওর সাহস হয় কি করে অন্য কোনো ছেলেকে জড়ায়া ধরার? বেশি পাখা গজায়ছে ওর। কিসের এত সান্ত্বনা? আরে ওইটা ওর ফ্রেন্ড, সামান্য জড়ায় ধরে সান্ত্বনাই তো দিয়েছে। এখানে তো রিয়াক্ট করার কি আছে? আরে আজব, আমার স্ত্রী অন্য কাউকে কেন জড়ায় ধরবে, যতই ফ্রেন্ড হোক? তাহলে তুই যখন তোর ফ্রেন্ডকে জড়ায় ধরছিলি, তখন তুইও তো তোর স্বামী ছিলি ওর। তাহলে তার রাগ হওয়াটাই শাস্তি কিসের? আদ্রিয়ান এবার বুঝে নীরের কথা আসলেই তো এইভাবে তার মাথাতে তো আসেনি। আসলে ব্যাপারটা কি জানিস? আমরা ছেলেরা নিজেদের দোষ জাস্টিফাই করে ফেলি খুব স্বাভাবিকভাবে, কিন্তু মেয়েরা একই কাজ করলে তাদের চরিত্রে দাগ বসিয়ে দেয়। আদ্রিয়ানের মাথাটা নিচু করে ফেলে। আসলেই সে এভাবে ভেবে দেখেনি। নীর আদ্রিয়ানের কাঁধে হাত রেখে সেখান থেকে চলে যায়। নীর নিজের রুমে যেতেই দেখে আদ্রিতা খাটের উপর বসে আছে। তুমি কখন উঠলে? যখন আপনি ভাইয়ের রুমে যাওয়ার জন্য দরজা লাগিয়েছিলেন তখন। তোমার পিছে থাকার দায়িত্ব আমার। তোমাকে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব আমারই। তোমার সব দুঃখগুলো আমার নামেই, শুধু আমার নামে। তোমার ভালোবাসা, তোমার চোখের মায়া, তোমার হাসি, তোমার বেদনা। প্রেম নামক সম্পর্কে আমি বিশ্বাসী নই। ভালোবাসেন তো আমার আব্বু আম্মু এই বাসাতেই আছে, চেয়ে নিয়েন আমার হাত। ওনাদের কাছে তো অনেক আগেই চেয়ে রেখেছিলাম আমার নামে তোমাকে করার অনুমতি। সে অনুমতি কি তারা দেন নাই? দিয়েছিল, কিন্তু তুমি তো আমার হতে রাজি ছিলা কই। তাই তো তারা ছল করে আমার থেকে কেড়ে নেওয়ার ফোন দিয়ে এটেছিল। তোমার খুশি ভেবে আমিও দূরে সরে গিয়েছিলাম, আর তাতেই। আবার চান? কথাটা বলে আদ্রিতা হাঁটা ধরে। ভালোবাসো আমাকে? নীরের প্রশ্নে থমকে যায় আদ্রির পা। পেছনে না ঘুরেই বলে ওঠে, প্রশ্নের উত্তর আমিও জানি আর আপনিও জানেন, তবুও প্রশ্ন করাটা বৃথা বলেই মনে করি। কিন্তু হ্যাঁ, শুনেছি ভালোবাসার শক্তি অনেক। সত্যি ভালোবাসা হলে নাকি ভালোবাসতে বাধ্য করে দেয় সামনে জনাকে। আমার ভালোবাসা তো পাপ ছিল, কিন্তু কবুলের জোর অনেক। কথাটা বলে আদ্রিতা সেখান থেকে চলে যায়। নীর হাসে। তার উত্তর সে পেয়েছে। সে জানে আদ্রিতার মনে তার জন্য হালকা মায়া জন্ম নিলেও ভালোবাসা জন্ম নেয়নি। হয়তো নিবে একদিন। নীর ফোন বের করে নিজের বাবা মাকে আসতে বলে। এমনিতেও আজ তারা আসতো, বাড়ির মেয়ের এঙ্গেজমেন্ট, আর তারা আসবে না তা তো হয় না। সন্ধ্যা 7টায় পুরো বাড়িটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিংয়ের ফুলের মাধ্যমে। উঠানে স্টেজ করে বসার জায়গাও করেছে বড় করে। এক পাশে রান্নাবান্নার কাজ চলছে, আর তার তদারকি করছে নীর। বাড়ির বড় ছেলে হওয়ায় তার দায়িত্ব বেশি। অবশ্য আবির আর আদ্রিয়ানও ডেকোরেশনের দায়িত্ব দেখেছে। সব কাজ শেষ করে নীর রেডি হওয়ার জন্য বাড়ির দিকে পা বাড়াতেই চোখ যায় আদ্রিতার দিকে। ম্যাজেন্ডা কালারের শাড়ি পরে স্টেজের দিকে আসছে। শাড়ির কুচি ঠিক করতে করতে সামনের দিকে এগোতে নিলেই নীরের সাথে ধাক্কা খায়। আদ্রি নিচে দেখে শাড়ি ঠিক করছিল, আর নীর তো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ব্যাস, দুজনে মিলেই নিচে। এই মুহূর্তে এই সাইডে কেউ না থাকায় তাদের এই অবস্থায় কেউ দেখল না। নীর ঘোরের মাঝে আদ্রিতার চুল কানের পিঠে গুজে দিল। নীরের স্পর্শ শরীর পেতে আদ্রিতা কেঁপে উঠল।
কখন নীরের ঘামে ভেজা শার্টের কলার চেপে ধরেছে টের পেল না। নীর আদ্রিতার কাঁপতে থাকা ঠোঁটের দিকে এগোতে নিলে কানে আসে পায়ের শব্দ। সাথে সাথে আদ্রিকে নিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। হঠাৎ এমনি ওঠানোর কারণে হকচকিয়ে যায় আদ্রি। আশেপাশের মানুষকে দেখে বুঝতে পেরে নিজেকে সামলে ভিতরে চলে যেতে নিলেই নীর আদ্রির হাত ধরে ফেলে, নিজের দিকে টেনে নেয়। ওর কানের কাছে ঠোঁট নিয়ে এসে বলে ওঠে, চোখে কাজল কেন দিতে গেল আদর পাখি? ভালো লাগছে না। একদম না। আপনার চোখ খারাপ, আমার কাজল ঠিকই আছে। কথাটা বলে আদ্রিতা নীরের দিকে এক পলক তাকিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে যায় সেখান থেকে। নীর আদ্রিতার যাওয়ার দিকে তাকিয়েই বলে ওঠে, কাজল টানা চোখে নিজের সর্বনাশের সূচনা দেখেছিলাম। কাজল ব্যতীত চোখে শূন্যতা অনুভব করেছিলাম। পায়েলের শব্দে নিজেকে স্বর্গে পেয়েছিলাম। তোমার ঘ্রাণে বাতাসেও আমাকে জানান দিয়েছিল। তোমার উপস্থিতিতে আমার মন জানিয়েছিল আমার শান্তি তোমাতেই বসবাস করে আদর পাখি। অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করে নাওমি ঘরে ফিরতে নিলেই আদ্রিতা তার হাত ধরে ছাদে নিয়ে যায়। আরে কি করছিস? কই নিয়ে যাচ্ছিস আমাকে? চুপচাপ চল আমার সাথে। আরে এই রাতে ছাদে কেন? দেখ আমি খুব টায়ার্ড, আমি ফ্রেশ হব। ফ্রেশ হবি পরে হবি, এখন আমার সাথে ছাদে যাবি। কেন, তোর কি ভূতেদের সাথে নাচানাচি করার শখ জেগেছে? হ্যাঁ, কিন্তু নাচবি তুই, দেখবো আমি, তালি মারবো আমার পাঠকগণ। তোরে কিন্তু এবার আমি ছাদ থেকে ফেলাই দিমু। ফেলে দিস, আগে চল তো ছাদে। ছাদে নিয়ে এসে নাওমিকে আদ্রিতা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে বাহিরের দিকে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় নাওমি। আরে কি হলো? দরজা বন্ধ করলি কেন? খোল বলছি। দেখ আদু, এমন মজা কিন্তু ভালো লাগে না, খোল না। বোন কই তুই? নাওমির চেঁচামেচির মাঝেই ছাদের আলো জ্বলে ওঠে। হঠাৎ এমন হওয়ায় নাওমি পেছনে ঘুরে দাঁড়ায়। আশেপাশে লাইটিং আর বেলুন থেকে অবাক হয়ে যায়। প্রতিটা বেলুনে সরি শব্দটা দেখে ভ্রু কুঁচকে আসে নাওমির। আশেপাশে খুঁজতে থাকে কাউকে, আর কিছুক্ষণ পরে পেয়েও যায়। ছাদের কোণা থেকে বেরিয়ে আসে আদ্রিয়া। তার পরনে এখনো অনুষ্ঠানের মেরুন পাঞ্জাবি, সাদা জিন্স। নাওমি না চাইতেও লোকটাকে দেখে ক্রাশ খেতে বাধ্য হয়। পুনরায় দরজা ধাক্কাতে শুরু করলে কানে আসে আদ্রিয়ানের গলা। নাওমি আদ্রিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদ্রিয়ান নাওমির সামনে এসে বাম দিকে হালকা ঝুঁকে কানে হাত দিয়ে পুনরায় বলে ওঠে। নাওমি পুনরায় আদ্রিয়ানকে ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। আদ্রিয়ান নাওমিকে পেছন থেকে জড়িয়ে ধরে। নাওমি আদ্রিয়ানকে ছেড়ে দিলে আদ্রিয়ান নাওমির ঘাড়ে হাত রেখে দৌড় দেয়। আদ্রিয়ানের এমন কাণ্ডে নাওমি হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না। সরি নামের একটা বেলুন এনে নাওমির সামনে ধরতেই নাওমি সেটা ফুটিয়ে দেয়। আদ্রিয়ান এবার কান ধরে উঠবোস করতে শুরু করে। নাওমি আর নিজের হাসি ধরে রাখতে পারে না, হেসেই দেয় উচ্চস্বরে। মাফ করে দাও জান পাখি, আমি কখনো তোমার দিকটা বুঝতেই পারিনি, আসলে বোঝার চেষ্টাই করিনি। তোমার অভিমান না ভাঙিয়ে নিজে ইগো নিয়ে বসেছিলাম। আই অ্যাম সরি। যা শাস্তি দিবা মাথা পেতে নেব, কিন্তু তোমাকে ছেড়ে থাকার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। একটাবার বিশ্বাস করে ফিরে আসো। পুনরায় এমন করলে? জান নিয়ে নিও, উফ অবধি করো না। নাওমি আর নিজেকে সামলাতে পারে না। আদ্রিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে হাজার হোক নিজের ভালোবাসার মানুষটাকে কতদিন দূরে সরিয়ে রাখা যায়। আদ্রিয়ানের বুকে হাহাকার যেন এতদিনে মিটে। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই পরিবেশ শান্ত দেখে অবাক হয় আদ্রি। নিচে নেমে লীনাকে নিচে বসে থাকতে দেখে অবাক হয়। সব বড়রা স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আবির, নীর, আদ্রিয়ান, নাওমি, আদ্রুপ, রিয়াজ, রুহি সবাই এক সাইডে দাঁড়িয়ে আছে। আবিরের চোখের দিকে তাকাতেই আদ্রিতা অবাক হয়। আবিরের চোখে স্পষ্ট পানি দেখে ধক করে ওঠে আদ্রিতার বুক। পাশে নিজের ফুপুকে মুখ চেপে কান্না করতে দেখে তার দিকে এগিয়ে যায় আদ্রিতা। ফুপুমণি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? সবাই এমন চুপচাপ কেন? আদ্রিতার আওয়াজ পেতে লীনা মাথা তুলে তাকায়। কোনো রকম উঠে আদ্রিতার কাছে যেয়ে জড়িয়ে ধরে। আদ্রিতা যেন অবাকের চরম পর্যায়ে উঠে যায়। অবাক হচ্ছিস তো? এর আগেও তোকে জড়িয়ে ধরেছি।
তোকে কিন্তু কোনোদিনও ভালোবেসে না। আজ তার জন্য আফসোস হচ্ছে রে। যদি ছোটবেলায় আমার মনে এতটা বিষ না থাকতো তাহলে আজ হয়তো কাহিনীটা অন্যরকম হতো। কি হয়েছে লিনা? নিজের করা পাপের শাস্তি পাচ্ছি। মানে? মাফ করে দিস আমাকে। নিজের পাপের খেলায় এতটা লিপ্ত ছিলাম, কবে নিজেকে এতটা নিচে নামিয়ে দিয়েছি টেরই পাইনি। আজ আমি শূন্য, আর এই শূন্যতা আমার সহ্য হচ্ছে না। নিজের ভুল বোঝা সবচেয়ে বড় ব্যাপার, এর চেয়ে বড় শাস্তি হয় না। হয়তো আমার ভাগ্য এর চেয়েও বড় শাস্তি আছে। মানে? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আদ্রিতা অবাক হয়ে যায়। কি বলছিস এইসব? বাপকেও ছাড়ে না, কথায় আছে না। সবার চোখেই পানি। যতই পাপ করুক লিনা, তাদের বড্ড আদরের। একটা ভুলের জন্য নিজের সন্তানকে ঘৃণা করতে পারে না। 3 বছর পরে বিয়ের পিঁড়িতে বসে আছে নাওমি। আজ আরও একবার বিয়ে করতে চলেছে সে, আদ্রিয়ানকে সবাইকে সাক্ষী রেখে। কাজী মেহমান সব এসে হাজির, কিন্তু যার জন্য অপেক্ষা তার আসার কোনো নামগন্ধই নেই। আদ্রি অধৈর্য হয়ে বলে ওঠে, সে আসবে না, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত। তুই কবুল বলে দে, ভাইকে আর কতক্ষণ অপেক্ষা করাবি? যতক্ষণ না অবধি ভাইয়া আসছে তোর ভাইয়াকে অপেক্ষা করতে হবে। এটা কেমন ধরনের পাগলামো? পাগলামো মনে হলে পাগলামো, বাট ভাইকে ছাড়া আমি বিয়ে করব না। আদ্রিতা এবার তেতে উঠে রেগে বলে ওঠে, যা খুশি কর, আমি গেলাম। তোর এইসব ঢং দেখতে ইচ্ছা করছে না। আদ্রিতা কথাটা বলে নিজের রুমে যেই বসে থাকে, ফোনের স্ক্রিন অন করতেই ভেসে ওঠে নীরের নাম্বার। 7 মাস হয়ে গেল এই নাম্বার থেকে কল আসে না, কোনো খোঁজ আসে না। অভিমান পুনরায় আদ্রিতার মনে বাসা বাঁধে। আজ 3 বছর হয়ে গেল নীর সাউথ কোরিয়ায় সোল্ট নামক শহরে নামকরা মেডিকেলে নিজের ডাক্তারের হায়ার ডিগ্রি নিতে গেছে। সেখানে যাওয়ার পরে ফোনে তাদের কথা চলতো। প্রতিদিন ভোর হলে তার ফোনে জলজল করতো নীরের নাম্বারটা। ধীরে ধীরে অভ্যাস হয়ে আসলো। ঠিক কবে কখন নীরের প্রতি অনুভূতিগুলা তার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করলো সে নিজেও জানলো না। কিন্তু মাস 7 এক হলো, না নীরের নাম্বার থেকে কোনো কল, আর না আদ্রির নাম্বার থেকে তাকে কল যায়। এক পর্যায়ে এসে আদ্রিতাও কল দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু প্রতিদিন ভোরে নীরের কলের অপেক্ষা করা ছাড়ে না। হঠাৎ বাহিরে হট্টগোলের আওয়াজ পেতে বেলকনিতে যেয়ে দাঁড়ায় আদ্রিতা, আর যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আদ্রিতার সামনে তাকাতেই তার চোখ পড়ে বাড়িতে প্রবেশ করা 3টা গাড়ির দিকে। মাঝখানে গাড়ি দেখে চিনতে বাকি থাকে না এটা নীরের গাড়ি, যা 3 বছর ধরে পার্কিং এরিয়ায় যত্ন সহকারে পার্ক করা ছিল। কিন্তু এখন এই গাড়ি এখানে থাকার তো কথা না, কারণ নীরের এই মুহূর্তে সিওল থাকার কথা। আর ওনাকে ছাড়া ওনার গাড়ি কেউ স্পর্শ করুক তা তার মোটেও পছন্দ না। হঠাৎ করে গাড়ির ছাদ নামিয়ে বের হয়ে আসে কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে দেখে মুহূর্তেই আদ্রিতার চোখ শীতল হয়ে আসে। বহু অপেক্ষার পরে যেন সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে চোখ ফেরাতে ইচ্ছে করলো না। এত বছরও কিছু বদলায়নি, বরং বলতে গেলে তার চেহারার উজ্জ্বলতা বেড়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়িগুলো বেড়েছে বেশ। এতে তার সৌন্দর্য ভাটা পড়েনি, বরং বেড়েছে অনেক। আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই ওনার মাঝে, যা আজ অবধি আমি দেখিনি। আসলেই ওনার যোগ্য নই আমি। কোথায় উনি আর কোথায় আমি? হয়তো দেরি করে হলেও উনি এটা বুঝেছেন ওনার পাশে আমাকে মানায় না, তাই হয়তো এই দূরত্ব। এখন তো উনি বিরাট বড় ডাক্তার হয়ে এসেছেন, রাক্ষস রাজা। গাড়ি থেকে নীর, নাওমি আর আদ্রিয়ানের উদ্দেশ্যে গান গেয়ে ওঠে। সব ভাই বোনেরা সে গানের তালে নাচতে শুরু করে। অনেক দিনের প্রিপারেশন বলা চলে। তার মানে ওনার যোগাযোগ সবার সাথেই ছিল, শুধু ছিল না আমার সাথে। যাক, উনি ভালো আছেন, সুস্থ আছেন, এটাই কি অনেক না? আদ্রিতা নিজের রুমে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণের মাঝেই দরজার আঘাতের আওয়াজ আসে। আদ্রিতা ইচ্ছার বিরুদ্ধে উঠে যেয়ে দরজা খুলে। দরজা খুলতেই শেরওয়ানি পরিহিত আদ্রিয়ানকে দেখে অবাক হয়। ভাইয়া, তুমি বিয়ে রেখে এখানে কেন? তো আর কি করব, নমির ভাই হাজির। আমার বোন কই? আর ভাই 7 সমুদ্র পার করে এসেছে, আর আমার বোন এখান থেকে এখানে রাগ করে বসে আছে। তা কি হয়? চল।
যাব না আমি, যাদের প্রয়োজন সবাই নিচে আছে, আমার ওখানে কারো প্রয়োজন নেই। আমার আছে, যাবি মানে যাবি, চল। ভাইয়া, চুপ। আদ্রিতা কাঁদো কাঁদো হতে আদ্রির হাত চেপে ধরে হাঁটা ধরে। আদ্রিতা কি আর করবে, সে জানে এখন সে না গেলে আদ্রিয়ান যাবে না, আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর লেট করা উচিত হবে না, একটু পরেই এশার আজান দিয়ে দিবে। সুষ্ঠুভাবেই বিয়েটা সম্পূর্ণ হলো, কিন্তু পুরোটা সময় নীর বা আদ্রি কেউ কারোর দিকে তাকায়নি, বলতে গেলে নীর তাকায়নি। আদ্রিতা বার কয়েক নীরের দিকে তাকিয়েছে আর চোখে, আর প্রতিবার নিরাশ হয়েছে নীরের অচেনা মনোভাব দেখে। এবার কান্না পাচ্ছে আদ্রিতার। রাতের বেলা ঘুম না আসায় আদ্রিতা ছাদে চলে যায়। হঠাৎ করে কেমন দম আটকে আসছে, বেলকনিতে যেতে ইচ্ছে করলো না, কারণ বেলকনি জুড়ে নীরের ঘ্রাণ। দুজনার রুম পাশাপাশি হওয়ায় ওর বেলকনিতে নীরের ঘ্রাণ বাতাসের সাথে মিশে তার রুমের বেলকনিতেও মোমো করছে, যা তার অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে। কই, এর আগে তো আবিরের বেলায় এমন হতো না, সে তো বছরের পর বছর অবহেলা করত, কথা বলতো না, কই তার জন্য তো এত খারাপ লাগেনি। এই শূন্যতা আগে সে টের পায়নি, কিন্তু এই 7 মাসে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে শূন্যতা। সবার মাঝে থেকেও নীর নামক শূন্যতা সেই হাড়ে হাড়ে টের পাচ্ছে। আদ্রিতা নিজেকে সামলে উঠে বসে ছাদের দরজা খুলতেই সিগারেটের দুর্গন্ধ নাকে এসে লাগতেই গা গুলিয়ে ওঠে। এই মাঝ রাতে ছাদে কে ভেবেই কৌতূহল জাগে। পা টিপে টিপে ছাদে আসতেই পা থমকে আসে, যার থেকে দূরে পালাচ্ছিল সে নাকি তার সামনে। আদ্রি আর সামনে আগায় না, পুনরায় পা পেছনের দিকে ফিরতে নিজে গম্ভীর কণ্ঠে প্রিয় মানুষের কথা কানে আসতেই সময়টা থমকে যায়। কেমন আছো আদ্রিতা? আদ্রিতা পেছনে ফিরে দেখে নীর আগের ন্যায় দাঁড়িয়ে আছে। একবারের জন্য তার দিকে তাকায়নি, কিন্তু তাও বুঝে গেছে তার উপস্থিতি। কেমনে বুঝে এই লোক, কিন্তু অভিমানী মনটা সেখানে দাঁড়াতে সায় দিল না। ছোট এক বাক্যতে বলে উঠল, ভালো। আদ্রিতা এই ছোট বাক্য মেনে নিতে কষ্ট হলো নীরের। চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়তেই চোখ মুখে নিল, পুনরায় টান দিল সিগারেট। এই নিকোটিনের বিষাক্ত হাওয়া বাতাসে উড়িয়ে দিয়ে বলে, তোমার ঘ্রাণ মিশে আছে এই বাতাসে, তোমার ছায়া মিশে আছে আকাশে। তুমি থাকো আর না থাকো, মিশে থাকো আমার চারপাশে। পরের দিনে না খেয়ে বেরিয়ে গেল আদ্রিতা মেডিকেলের উদ্দেশ্যে। গেটের সামনে আয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে আনে। 2 বছর হলো রোজ দেখা হয় আয়াজের সাথে। প্রথম প্রথম বিরক্ত হলেও পরে ফ্রেন্ডশিপ হয়ে যায়। আপনি এই যে প্রতিদিন এভাবে নিজের অফিসের রাস্তার বিপরীত এত দূরে আসেন, আপনার কি অসুবিধা হয় না? আয়াস হাসে। যদি এই সামান্য অসুবিধার বিনিময়ে এই মিষ্টি হাসি দেখার সৌভাগ্য হয়, তাহলে একটু কেন, সারাদিন এই রাস্তায় অপেক্ষা করতেও রাজি। আপনি পাগল নাকি? তুমি বলছো, তাহলে হবে হয়তো। আচ্ছা এবার যান। তোমার কি মন খারাপ? আমি যতদূর জানি নীর কালকে বাড়ি এসেছে, তাহলে খুশি হওয়ার কথা। আপনি এত কিছু কিভাবে জানেন? প্রিয় মানুষদের খোঁজ রাখতে লাগে। এসেছে কাল। তাহলে তোমার ফেসই ইয়া বড় হাসি থাকার কথা, তাহলে হাসির বদলে মুখ ভার কেন? বাদ দেন, আমার ক্লাস শুরু হবে, আসি। আচ্ছা যাও। আদ্রিতা যেতে আয়াস তার যাওয়ার দিকে তাকিয়ে হাসে, ঠোঁটের কোণে ফুটে উঠে শয়তানে হাসি। ফোনে সেভ করে রাখা পরিচিত এক নাম্বারে কল দেয়। 2 বার রিং বাজতেই রিসিভ হয়। কেমন আছেন মিস্টার চৌধুরী? শুনলাম দেশে এসেছেন, তো দেখা সাক্ষাৎ করবেন না? প্রয়োজন মনে করি না। আহা, নিজের শুভাকাঙ্ক্ষীর সাথে এইভাবে কথা বলতে নেই মিস্টার চৌধুরী। মিস্টার আয়াজ, প্রয়োজনে কিছু থাকলে বলুন। কি বলবো বলেন, আমি আমার প্রমিস রেখেছি, আদ্রিতা এখন আমার। আসলে কি আপনার? হ্যাঁ, মানে কি বলতে চান? নীর এবার উচ্চস্বরে হেসে ওঠে। আপনার কি আসলে মনে হয় আপনার সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখে আমি ভেবে নিয়েছি আদরিতা আপনাকে পছন্দ করে? সে আমার আদর পাখি, কাল থেকে সম্পূর্ণ ছটফট আমি দেখেছি। আমার অপেক্ষায় তার চোখে নিজের কালো দাগ স্পষ্ট, তার উদাসীন হাসি স্পষ্ট আমাকে জানান দিচ্ছে সে আমি হীনা, আমার অবহেলায় কষ্ট পাচ্ছে। এইসব আপনার মনের কল্পনা, সে আমাকে ভালোবাসে।
সে তো ঠিক আছে, সে নিজে বলুক সে কাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে তাহলে ঠিক আছে, আমি সরে যাব। কিন্তু যদি সে আমাকে ভালোবাসে তাহলে আপনার মিথ্যার জন্য আপনার পরিণতি কি হবে আপনি জানেন না। আয়াস কল কেটে অবাক হয়, তার প্ল্যানে যে এইভাবে বেকফেয়ার করবে সে বুঝেনি। সে ভেবেছিল আড়ালে নীরকে আদ্রির জীবন থেকে সরিয়ে তাকে আপন করে নিবে, কিন্তু নীর আদ্রিকে ছাড়বে না তা বেশ বুঝতে পেরেছে, তাই অন্য কিছু ভাবতে লাগবে। নীর কল কেটে হেসে ওঠে। আদ্রি তার ছবি হাতে নিয়ে বলে ওঠে,